সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা। পাশাপাশি করোনা ভাইরাসের কারণে আমরা সবাই ঘরে অবস্থান করতেছি। সঙ্গত কারণে কারমাইকেল কলেজ মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে শিক্ষার্থী যাতে ঘরে বসে ক্লাস করতে পারে, সেই কারণে আমরা আজ আমরা শিক্ষকবৃন্দ ক্লাস নেওয়ার চিন্তা করেছি এবং সেই প্রেক্ষাপটে আজ আমি তোমাদের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং বিষয়ে কথা বলবো। আমি আশা করি তোমরা ঘরে বসে এই ক্লাসটি উপভোগ করবা। যদি কোনো সমস্যা থাকে আমাকে ইমেইলে জানাবা, এবং এটা সহযোগিতা করব তোমাদের। প্রথমে আমি সবাইকে ফুলের শুভেচ্ছা জানাই। আমি মোহাম্মদ মাহবুবা রহমান, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, কারমাইকেল কলেজ রংপুর। আমি যে বিষয়ের উপর ক্লাস নেব সেই বিষয়টি হচ্ছে সি প্রোগ্রামিং। শিখন ফল। আসলে আমরা যে এই পঞ্চম অধ্যায়ে যে অংশটুকু আমরা আজকে উপস্থাপন করব, সেইখান থেকে আমরা কি শিখব সেই বিষয়টি আমরা জানাবো। সি প্রোগ্রাম কি তা ব্যাখ্যা করতে পারবে, সি প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করতে পারবে। সি প্রোগ্রামিং ইতিহাস ব্যাখ্যা করতে পারবে, সি প্রোগ্রামের বিভিন্ন অংশ উপস্থাপন ও ব্যাখ্যা করতে পারবে। সি প্রোগ্রামিংটা আসলে কি? 1972 সালে ডেনিস রিচি আমেরিকার বেল ল্যাবরেটরিতে অ্যালগোল, বিসিপিএল এবং বি প্রোগ্রামিং ধারণাকে ব্যবহার করে যে স্তরের ভাষা সৃষ্টি করে তাই সি প্রোগ্রামিং নামে পরিচিত। সি প্রোগ্রামিং একটি মধ্য পর্যায়ে উচ্চ স্তরের ভাষা। এটি মধ্য স্তরের ভাষা হলেও নিম্ন স্তরের এবং উচ্চ স্তরের ভাষার সুবিধা বিদ্যমান। এটি অ্যাসেম্বলি ভাষার মতো বিট, বাইট ও মেমরি অ্যাড্রেস নিয়ে কাজ করার সুবিধার পাশাপাশি উচ্চ স্তরের ভাষার মতো মৌলিক ডেটা টাইপ, ভেরিয়েবল নিয়ে কাজ করার সুবিধা বিদ্যমান। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে বিট, বাইট বা মেমরি অ্যাড্রেসটা কি? বিট আমরা জানি 0 ও 1 এগুলো এক একটা বিট, 8 বিটে হয় 1 বাইট। মেমরি অ্যাড্রেসটা হচ্ছে মেমরির লোকেশন, অর্থাৎ আমরা যদি মেমরি চিপকে কতগুলো সমান অংশে ভাগ করি, এই এক একটা সেল, একে বলা হয় সেল। এই সেল বাইনারি নির্দিষ্ট একটা সংখ্যার মাধ্যমে এই অ্যাড্রেসটাকে উপস্থাপন করা হয় অদ্বিতীয়ভাবে। এটি হচ্ছে মেমরি অ্যাড্রেস বা মেমরি সেল বা সেল অ্যাড্রেস। আচ্ছা, সি প্রোগ্রামিং এটি বেসিক প্রোগ্রাম অপেক্ষা অনেক বেশি দ্রুত। এটি 1 সেকেন্ডের মধ্যে কোনো চলকের মান 0 থেকে 1800 পর্যন্ত বৃদ্ধি করতে পারে। একটি কম্পিউটারের জন্য লিখিত সি প্রোগ্রাম সম্পূর্ণভাবে অপরিবর্তনীয় অবস্থায় অন্য কম্পিউটার ব্যবহার করা যায়। সি প্রোগ্রামিং ভাষা অন্যান্য ভাষার চেয়ে দ্রুত এবং স্বল্প সময়ে অনেক বেশি সমস্যা সমাধান করা যায়। অন্যান্য ভাষার চেয়ে সি অধিক সুবিধাজনক, সর্বব্যাপী এবং সর্বক্ষেত্রে ব্যবহার করা যায়। এই জন্য সিকে সকল প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়। সি গোত্রের সি প্লাস প্লাস, টার্বো সি, বোরল্যান্ড সি ইত্যাদি সব স্ট্যান্ডার্ড সি নামে অভিহিত বা পরিচিত আমাদের কাছে। এবং আমরা সি প্রোগ্রামিংয়ের ইতিহাস সংক্ষেপে আমরা জানার চেষ্টা করব। 1960-এর প্রথম দিকে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মূলে ছিল অ্যালগোল। অ্যালগোল একটা প্রোগ্রামিং অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা প্রোগ্রামিংটা কখনো আমেরিকায় জনপ্রিয়তা পায়। প্রথমে অ্যালগোরিদম আবিষ্কার হলেও বা উচ্চস্তরের ভাষা হিসেবে আবির্ভূত হলেও এটি আমেরিকায় জনপ্রিয়তা কখনো পায়নি। 1967 সালে মার্টিন রিচার্ড বিসিপিএল, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামে একটি ল্যাঙ্গুয়েজ উন্নয়ন করেন, যা মূলত সিস্টেম সফটওয়্যার তৈরি করতে ব্যবহৃত হয়। 1970 সালে কেন থমসন ইউনিক্স অপারেটিং সিস্টেমের সাহায্যে বিসিপিএল ফিচার ব্যবহার করে বি নামে একটি নতুন ভাষার উন্নয়ন করেন। 1972 সালে ডেনিস রিচি আমেরিকার বেল লাইব্রেরিতে অ্যালগোল, বিসিপিএল
এবং বি প্রোগ্রামিং ধারণাকে ব্যবহার করে এবং পাশাপাশি উচ্চ স্তরের ডেটা টাইপের ধারণা নিয়ে যে উচ্চ স্তরের ভাষা সৃষ্টি করে সেটাই সি প্রোগ্রামিং। এটা আমরা আগে বলেছি। এটি ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে তৈরি করা হয়েছিল এবং এটি ছিল ট্রেডিশনাল সি। 1978 সালের পর সি ভাষা খুব জনপ্রিয় হয়ে ওঠে, ফলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজস্ব ভার্সনের সি উন্নয়ন করা শুরু করে। এতে ব্যবহারকারীগণ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। সি ভাষার গুণাগুণ যাতে না হারায় সেই জন্য 1983 সালে কম্পাইলার এবং সফটওয়্যার প্রস্তুতকারীদের একটি গ্রুপ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট কে সি এর জন্য একটি নীতি নির্ধারণী আবেদন করেন। অতঃপর 1990 সালের শেষ দিকে নির্ধারিত কমিটি সি এর জন্য নীতি নির্ধারণ করে, যা ANSIC নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে ISO ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন কর্তৃক সনদপ্রাপ্ত একটা সংস্থা যেটা সিকে পরবর্তীতে স্বীকৃতি দিয়েছে। এখন এই যে আমরা সি প্রোগ্রামের ইতিহাস আমরা বললাম, এটাকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে চাই বা দেখতে চাই। এটা তোমাদের সহযোগিতা করবে যদি আমরা এই চিত্রটা দেখে দেখে মনে রাখতে পারি, তাহলে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন বা অন্য কোনো কোশ্চেন আসলে আমরা এখান থেকে সহজেই অ্যান্সার করতে পারব। এখানে 1960 সালে অ্যালগোল, আমরা বলছি অ্যালগোল হচ্ছে অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ। BCPL 1967 সালে এটা আবিষ্কার করেন মার্টিন রিচার্ডস। BCPL আমরা BCPL বলেছি। এরপর 1970 সালে কেন থমসন এবং 1972 সালে ট্র্যাডিশনাল সি আবিষ্কৃত হয়, সেটার মূল্য ছিল হচ্ছে ডেনিস রিচি। 1978 সালে KNRC কার্নিঘাম এবং রিচি কর্তৃক আবিষ্কৃত। 1989 সালে ANSIC কর্তৃক স্বীকৃত, NSI স্বীকৃতি কমিটি কর্তৃক এটা স্বীকৃতি দেয় এবং 1990 সালে ANSI পাশাপাশি ISO ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত সি প্রোগ্রামিং, যেটা আমরা বর্তমানে যে সি প্রোগ্রামিং ব্যবহার করি সেটা কিন্তু এই ISO ANSI স্বীকৃত প্রোগ্রামিং আমরা ব্যবহার করি। সি প্রোগ্রামের বৈশিষ্ট্যসমূহ। সি প্রোগ্রাম মূলত শুরু হয় একটি মেইন ফাংশনের মাধ্যমে। আমরা জানি যে সি প্রোগ্রামিং হচ্ছে কতগুলো ফাংশনের সমষ্টি, কতগুলো ফাংশন সংযুক্ত করে আমরা সি প্রোগ্রামিং তৈরি করি বা রান করি। তাহলে এই প্রোগ্রামিংয়ের মূলে রয়েছে, সি প্রোগ্রামিংয়ের মূলে রয়েছে মেইন ফাংশন। প্রতিটি প্রোগ্রামের কাজ এই ফাংশন থেকে শুরু হয় এবং স্টেটমেন্টগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হয়। প্রতিটি স্টেটমেন্টের শেষে একটি সেমিকোলন দিতে হয়। প্রতিটি চলক ব্যবহার করার পূর্বেই তাদের ডাটা টাইপ, যেমন ইন্টিজার হলে ইন্টিজার, ফ্লোট হলে ফ্লোট ইত্যাদি উল্লেখ করে ডাটা টাইপ উল্লেখ করতে হয়। হেডার ফাইল হোলগুলোকে হ্যাশ ইনক্লুড ডিরেক্টিভ দ্বারা সংযুক্ত করতে হয়। কোনো লাইব্রেরি ফাংশন ব্যবহার করলে অবশ্যই তার হেডার ফাইল প্রথমে সংযুক্ত করতে হবে। এক লাইনের মন্তব্য লেখার জন্য ডবল স্ল্যাশ অথবা একাধিক লাইনের জন্য প্রথমে স্ল্যাশ অ্যাস্টেরিস্ক চিহ্ন এবং শেষে অ্যাস্টেরিস্ক স্ল্যাশ দিয়ে ব্যবহার করতে হয়। সি ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে চালানো যায়। সি প্রোগ্রাম অত্যন্ত পর্যাপ্ত সংখ্যক কিওয়ার্ড এবং লাইব্রেরি ফাংশনের সুবিধা আছে এবং প্রয়োজনীয় ব্যবহারকারী নিজেই ফাংশন তৈরি করে নিতে পারে। সি প্রোগ্রামিংয়ের ব্যবহার। উচ্চ স্তরের ভাষাকে মেশিনের ভাষায় কম্পাইল করার ক্ষেত্রে সি প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়। বিজ্ঞান সংক্রান্ত সকল সমস্যা সমাধানের জন্য সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। গাণিতিক সমস্যা সমাধানের জন্য সি প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়। প্রোগ্রাম উন্নয়ন করতে সি প্রোগ্রামিং ব্যবহার হয়। সিস্টেম সফটওয়্যার, অ্যান্টিভাইরাস সফটওয়্যার এবং বিজনেস প্যাকেজ তৈরিতে এটি ব্যবহার হয়। নতুন অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত কম্পিউটার ডিজাইন করার কাজেও এটি ব্যবহার করা হয়। অ্যান্টিভাইরাস সফটওয়্যার, সফট ডাটাবেস ম্যানেজমেন্ট এর অপারেশনে কার্যকরভাবে নির্বাহ করার কাজে সি প্রোগ্রামিং ব্যবহৃত হয়। সি প্রোগ্রাম ব্যবহৃত ক্যারেক্টার সমূহ বা ক্যারেক্টার সেট। সি প্রোগ্রামে ব্যবহৃত ক্যারেক্টার সমূহ বিভিন্ন রকম হতে পারে, তবে এই সকল ক্যারেক্টারকে আমরা নিম্নোক্ত 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথমে আসছে বর্ণ বা অক্ষর, ক্যারেক্টার। ইংরেজি বর্ণমালার বিভিন্ন অক্ষর ছোট হাতের অক্ষর অথবা বড় হাতের অক্ষর, তবে এখানে উল্লেখ্য যে ছোট হাতের অক্ষর ও বড় হাতের অক্ষর এক নয়। আমরা জানি সি প্রোগ্রামিংটা হচ্ছে কেস সেন্সিটিভিটি, অর্থাৎ এখানে প্রোগ্রামিং লেখার সময় অবশ্যই সবগুলো অক্ষর ছোট হাতের অক্ষর লিখতে হয়। তবে চলকের নাম বড় হাতের অক্ষর লেখা যেতে পারে,
তবে যেহেতু সি প্রোগ্রামিং কেস সেন্সিটিভ এবং ছোট হাতের অক্ষরের সাহায্যে আমাদের কমান্ড লিখতে হয়, সুতরাং এই ক্ষেত্রে আমরা যে চলক ব্যবহার করব সেগুলোকে ছোট হাতের লেখায় শ্রেয়। অঙ্ক, দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত বিভিন্ন অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত এই মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়। বিশেষ চিহ্ন, সকল বিশেষ চিহ্নসমূহ আমরা ব্যবহার করি, যে সমস্ত চিহ্ন ব্যবহার করে সি প্রোগ্রামিং রচনা করা যাবে সেগুলো আমরা পরবর্তী স্লাইডে দেখাবো। এবং পাশাপাশি হোয়াইট স্পেস আসলে কোনো নির্দিষ্ট ক্যারেক্টারকে নির্দেশ করে না, এটি প্রয়োজনের তাগিদে ফরম্যাটিং করার ক্ষেত্রে এটি কখনো কখনো একসেট ক্যারেক্টার নির্দেশ করে। যেমন ইনভার্টেড কমার মধ্যে স্পেস দিয়ে যদি আমরা ব্যবহার করি, এটা স্পেস দিতে ব্যবহার করা হয়। ইনভার্টেড কমা ব্যাকস্ল্যাশ টি ক্লোজ ইনভার্টেড কমা হরিজন্টাল ট্যাব, ইনভার্টেড কমা ব্যাকস্ল্যাশ এন ক্লোজ ইনভার্টেড কমা নিউ লাইন, ইনভার্টেড কমা ব্যাকস্ল্যাশ ভি ভার্টিক্যাল ট্যাব তৈরিতে আমরা এই হোয়াইট স্পেস এই সম্বন্ধ ক্যারেক্টার ব্যবহার করে থাকি। সি প্রোগ্রামে ব্যবহৃত বিশেষ চিহ্নসমূহ হচ্ছে, যেমন কমা, আমরা কমাই লিখব। ডট, এটাকে বলি পিরিয়ড। সেমিকোলন, কোলন, কোশ্চেন মার্ক, হট চিহ্ন যেটাকে বলি। অ্যাপোস্ট্রফি, অর্থাৎ আমরা ইনভার্টেড কমা যেটা ব্যবহার করি। কোটেশন, ডবল ইনভার্টেড কমা, কোটেশন মার্ক বলি আমরা এটাকে। নোট অফ এক্সক্লেমেশন, যেটা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি। ভার্টিক্যাল বার, এটা হচ্ছে ফরওয়ার্ড বা রাইট স্ল্যাশ। ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট অর লেস দ্যান সাইন, ফার্স্ট ব্র্যাকেট বা লেফট প্যারেন্থিসিস, থার্ড ব্র্যাকেট বা লেফট ব্র্যাকেট, লেফট ব্রাসেস বা সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি আমরা। ব্যাকস্ল্যাশ, টিল্ড আসলে আমাদের কিবোর্ডের এসকেপ এর নেসে এবং 1 এর পাশে ঢেউ খেলানো যেটা থাকে সেটাকে বলা হয় টিল্ড। এবং আন্ডারস্কোর, ডলার চিহ্ন, পার্সেন্টেজ, এম্পারস্যান্ড, অ্যান্ড যেটাকে বলি আমরা, অ্যাস্টেরিক্স, মাইনাস, প্লাস, নাম্বার সাইন বা হ্যাশ, ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট অর গ্রেটার দ্যান সাইন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বা রাইট প্যারেন্থেসিস, থার্ড ব্র্যাকেট রাইট ব্র্যাকেট, রাইট ব্রাসেস বা ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট। সি প্রোগ্রামিংয়ের সীমাবদ্ধতা, সি প্রোগ্রামিংয়ের প্রধান সীমাবদ্ধতা হলো প্ল্যাটফর্ম নির্ভরশীলতা, যেহেতু ভুল চিহ্নিত করা বেশ কঠিন, ডেটা নিরাপদ না। এই হলো সি প্রোগ্রামিংয়ের সীমাবদ্ধতা। সি প্রোগ্রামিং আমরা যখন লিখি তখন যদি আমরা এটাকে এই প্রোগ্রামটাকে ভাগ করতে চাই, তাহলে আমরাকে নর্মালি আমরা 2টি ভাগই দেখতে পাবো। মূলত এখানে 3টি ভাগ আমরা দেখতে পাবো। প্রথম হচ্ছে হেডার ফাইল, মেইন ফাংশন এবং মেইন ফাংশনের ভিতর ব্যবহারকারী বর্ণিত ফাংশনালি, এই 3টি ভাগে ভাগ করতে পারি আমরা। সি প্রোগ্রামের সংগঠন, যদি আমরা এই সি প্রোগ্রামটাকে আমরা দেখতে চাই, ভাগ করে দেখতে চাই, সেক্ষেত্রে সি প্রোগ্রামের সংগঠন আমরা ব্যবহার করে কথাগুলো বলতে পারি। সি প্রোগ্রাম মূলত কতগুলো ফাংশনের সমষ্টি, এই ফাংশনগুলোকে সঠিকভাবে সংযোগ স্থাপন করে সি প্রোগ্রামিং রচনা করা হয়। তাই সি প্রোগ্রামকে গঠনের দিক থেকে নিম্নোক্ত 6টি সেকশনে ভাগ করা হয়। ভাগগুলো হলো ডকুমেন্টেশন সেকশন, লিঙ্ক সেকশন, ডিফিনেশন সেকশন, গ্লোবাল ডিক্লারেশন সেকশন, মেইন ফাংশন সেকশন, সাব প্রোগ্রাম সেকশন। এখানে তোমরা লক্ষ্য করো যে এখানে 2 নম্বর এবং 5 নম্বরকে আমরা রেড কালার করেছি। এই দুইটা হচ্ছে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, এগুলো ব্যবহার করতেই হবে আমাদের সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তাহলে আমরা দেখে নিই আসলে ডকুমেন্ট সেকশনটা কোনটা, লিঙ্ক সেকশন কোনটা, ডিফিনেশন সেকশন কোনটা, গ্লোবাল ডিক্লারেশন সেকশন কোনটা, আর মেইন ফাংশন সেকশন কোনটা, সেই বিষয়গুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করি। প্রোগ্রামের সংগঠন বা স্ট্রাকচার অফ প্রোগ্রামস, ডকুমেন্টেশন সেকশন, এই সেকশনে মন্তব্য লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি প্রোগ্রামের ঐচ্ছিক অংশ, এই অংশটি কম্পাইলার অনুবাদ করে না। তোমরা জানো যে আমরা সি প্রোগ্রামিং যেহেতু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাকে রান করতে হয়, অর্থাৎ মানুষের বোধগম্য ভাষাকে যন্ত্রের বোধগম্য ভাষায় অবজেক্ট ফর্মে নিয়ে আসতে হয়। সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম এর আগে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও কোরিয়ার প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক আলোচনায় যদি বসে, বাংলাদেশের প্রধানমন্ত্রী কোরিয়া জানে না, কোরিয়ার প্রধানমন্ত্রী বাংলা জানে না, তখন 2 জনের পক্ষে দ্বিপাক্ষিক আলোচনা করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে কোরিয়া এবং বাংলাকে বুঝতে পারে
এই দুইজনের মধ্যে একজনকে ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়, যে বাংলাকে কোরিয়া উপস্থাপন করবে, কোরিয়াকে বাংলা ভাষায় ইন্টারপ্রেট করবে। ঠিক তদ্রূপ এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সাহায্যে প্রোগ্রামিং করতে গেলে আমাদের কিন্তু অনুবাদক প্রোগ্রাম হিসেবে আমরা ইন্টারপ্রেটার বা কম্পাইলার ব্যবহার করব। এই বিষয়ে আমরা পরে কথা বলবো। তাহলে আমরা বুঝতে পারছি যে ডকুমেন্ট সেকশনে আমরা কি কাজে ব্যবহার করব, কি প্রোগ্রাম ব্যবহার করব, সেটাকে একটা মন্তব্য আকারে লিখতে পারবো। এই মন্তব্য লেখার ক্ষেত্রে দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে ডবল স্ল্যাশ দিয়ে এক লাইনে লেখা, আরেকটা হচ্ছে স্ল্যাশ স্টার এবং শেষে স্টার স্ল্যাশ দিয়ে যদি লিখতে চাই আমরা, তাহলে একাধিক লাইনে আমার মন্তব্য লিখে রাখতে পারবো। যদি এক লাইন মন্তব্য লিখতে চাই, যেমন দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, তাহলে ডবল স্ল্যাশ দিয়ে লিখতে হবে, তাহলে এটা এক লাইনে লিখতে হবে। তাহলে কম্পাইলার এটাকে ভুল হিসেবে এটাকে পড়বে না। লিঙ্ক সেকশন এটি প্রোগ্রামের অত্যাবশ্যকীয় প্রোগ্রামে যে সমস্ত ফাংশন ব্যবহার করা হয় তাদের হেডার ফাইলকে লিঙ্ক সেকশনে #include ডিরেক্টিভ দ্বারা সংযুক্ত করতে হয়। আমরা জানি যে যেহেতু সি প্রোগ্রামিং আসলে কতগুলো ফাংশনের সমষ্টি, প্রতিটা ফাংশন কতগুলো লাইব্রেরি ফাংশনের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ প্রতিটা ফাংশন কি কাজ করবে তার বিস্তারিত বর্ণনা দেওয়া থাকে লাইব্রেরি ফাংশনে। এবং যখন আমরা কোনো ফাংশন ব্যবহার করব, সেই ফাংশনের বিস্তারিত বর্ণনা যদি লাইব্রেরি ফাংশনে দেওয়া থাকে, সেই জন্য আমরা হিডার ফাইলে দেওয়া থাকে। এই জন্য আমরা যখন কোনো ফাংশন ব্যবহার করব, সেই ফাংশনের কোন হিডার ফাইলের সঙ্গে সম্পৃক্ত সেই হিডার ফাইলটাকে আমরা সামনে সংযুক্ত করব এবং এটা লিঙ্ক সেকশনে করতে হয়। যেমন প্রোগ্রামে যদি আমরা প্রিন্ট এফ ফাংশন, স্ক্যান এফ ফাংশন দ্বয় ব্যবহার করি, যেহেতু প্রিন্ট এফ স্ক্যান এফ ফাংশন দ্বয় studio.h এই ফাংশনের সংশ্লিষ্ট, অতএব আমরা লিঙ্ক সেকশনে অবশ্যই #include studio. এই লিঙ্ক দ্বারা #include ডিরেক্টিভের সাহায্যে এটাকে লিঙ্ক করতে হবে এবং এটা ম্যান্ডেটরি। এটা ব্যবহার না করলে আমরা প্রোগ্রামিং করতে পারবো না। তার লিঙ্ক সেকশনে আমাদের বিষয়টা হলো যে সমস্ত ফাংশন আমরা মেইন ফাংশনের ভিতরে ব্যবহার করব, সেই সমস্ত ফাংশন কোন হিডার ফাইলের সঙ্গে সম্পৃক্ত সেই হিডার ফাইলগুলোকে #include ডিরেক্টিভের সাহায্যে লিঙ্ক সেকশনে সংযোগ করতে হয়। যেমন #include studio.h এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা আমরা বলেছি যে এটা একটা সিস্টেম। #include অ্যাঙ্গেল ব্র্যাকেট studio.h অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। প্রোগ্রামের সংগঠন ডেফিনিশন সেকশন, প্রোগ্রামের এক বা একাধিক জায়গায় প্রয়োজনীয় সিম্বলিক কনস্ট্যান্টকে আমরা #define এর মাধ্যমে এই অংশে সংযুক্ত করা হয়। আমরা এই বিষয়টা একটু বলি যে আমরা জানি যে সি প্রোগ্রামের তিনটা অংশ। প্রথমে থাকে #include ডিরেক্টরির সাথে থাকে হিডার ফাইল। আমরা যদি কোনো কনস্ট্যান্টকে চলক আকারে লিখতে চাই, সেটাকে অবশ্যই হিডার ফাইলের নিচে লিখতে হয়, অর্থাৎ মেইন ফাংশনের উপরে হিডার ফাইলের নিচে রাখতে হয়, অর্থাৎ #include ডিরেক্টিভের মাঝখানে থাকবে। সেই ক্ষেত্রে আমরা কনস্ট্যান্টকে যদি চলকের ন্যায় ব্যবহার করতে চাই, তাহলে #define চলকের কনস্ট্যান্টের নাম এবং তার মানটা দিলে এখানে দিতে পারবো আমরা। তাহলে ডিফিনিশন সেকশন, গ্লোবাল ডিক্লারেশন সেকশনও একই অবস্থা। যদি কোনো চলককে আমরা প্রোগ্রামের সর্বত্র ব্যবহার করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই গ্লোবাল ডিক্লারেশন সেকশনটাকেও লিখতে হবে মেইন ফাংশনের উপরে এবং #include ডিরেক্টিভের যে সমস্ত হেডার ফাইল থাকবে তার নিচে। তাহলে গ্লোবাল ডিক্লারেশন সেকশন, এই সেকশনে গ্লোবাল চলকে ঘোষণা করা হয়, এটি সকল ফাংশনের কাজ করে, এটি প্রোগ্রামের ঐচ্ছিক বিষয়। এটা হচ্ছে প্রোগ্রামের ঐচ্ছিক বিষয়। মেইন ফাংশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাংশন, এটি প্রোগ্রামের প্রধান অংশ। এই মেইন ফাংশনকে ঘিরেই সব কিছু আবর্তিত হয়, এটি প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ। এই সেকশনটি দুটি অংশে বিভক্ত, একটি হলো ডিক্লারেটিভ অংশ এবং অপরটি হলো এক্সিকিউটেবল অংশ। এটি একটি স্টার্টিং দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু হয় এবং ইন দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রোগ্রাম শেষ হয়। সাবসেকশন এটি প্রোগ্রামের ঐচ্ছিক বিষয়। ব্যবহারকারী কোনো ফাংশন তৈরি করে ব্যবহার করতে চাইলে তা প্রোগ্রামের মেইন ফাংশনের উপরে বা নিচে ব্যবহার করতে পারে। এটি হচ্ছে প্রোগ্রামের ঐচ্ছিক বিষয়। তাহলে আমরা 6টা প্রোগ্রামের সঙ্গে ধাপ বা 6টা বিষয় ভাগ আমরা এখানে উল্লেখ করলাম। তার মধ্যে 2টা ভাগ অত্যন্ত মেইন, লিঙ্ক সেকশন আর মেইন ফাংশন সেকশন। আচ্ছা, প্রোগ্রামের সংগঠন বা গঠন, যদি আমরা মেইন ফাংশনটাকে চিন্তা করে আমরা ব্যবহার করি, তাহলে মেইন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে মেইন ফাংশন, এটা স্টার্ট অফ সেকেন্ড ব্র্যাকেট, প্রোগ্রামিং স্টেটমেন্ট লিখতে হয় স্টার্ট অফ সেকেন্ড ব্র্যাকেট এবং ইন্ড অফ সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে প্রোগ্রামিং স্টেটমেন্টগুলো লিখতে হয়। এখানে বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং আমরা এখানে দেখিয়েছি যে বিভিন্ন যে 6টা সেকশন আছে, ডকুমেন্টেশন সেকশন। এখানে আমরা ডকুমেন্ট সেকশনে আমি বলেছি যে এটা হচ্ছে প্রোগ্রামের ঐচ্ছিক বিষয়,
আমি প্রোগ্রাম সম্পর্কে কোনো মন্তব্য লিখে রাখতে পারি। এখানে ব্যবহার করি দুইভাবে এই মন্তব্য লিখে রাখতে পারবো, যেটা আমরা আগেই বলেছি যে ডবল স্ল্যাশ দিয়ে এক লাইনে লিখতে হবে, অথবা স্ল্যাশ স্টার দিয়ে লিখে শেষে আবার স্টার স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। লিঙ্ক সেকশনে আমরা বলেছি, লিঙ্ক সেকশনে আমরা যে সমস্ত মেইন ফাংশনের ভিতরে যে সমস্ত ফাংশন ব্যবহার করব, ওই সমস্ত ফাংশন যে সমস্ত হিটার ফাইলের সাথে সম্পৃক্ত, সেই সমস্ত হিটার ফাইলকে হ্যাশ ইনক্লুড ডিরেক্টরির সাহায্যে সংযোজন করতে হয় লিঙ্ক সেকশন, যেটা আমরা দেখিয়েছি এখানে। লিঙ্ক সেকশন হচ্ছে এইটা। সিম্পল প্রোগ্রাম ক্রিয়েট বাই, এটা হচ্ছে একটা কি ডকুমেন্টেশন সেকশন। ডিফিনিশন সেকশন একইভাবে দেওয়া আছে, মেইন ফাংশন দেওয়া আছে এখানে। মেইন ফাংশনের ভিতর স্টার্ট অফ সেকেন্ড ব্র্যাকেট, ইন অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কিন্তু বলেছি যে কী সমস্ত জিনিস ব্যবহার করি। গ্লোবাল ভেরিয়েবলে আমরা অনেক সময় বলি যে গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে আমরা যে সমস্ত চলক বা মান, চলকের মান আমরা একাধিক জায়গায় ব্যবহার করতে চাই, সেই সমস্ত ক্ষেত্রে গ্লোবাল ডিক্লারেশন সেখানে আমরা ব্যবহার করব। এটা মেইন ফাংশনের উপরে, এবং বলছি হ্যাশ ইনক্লুড ডিরেক্টরি অফ দ্য হিডার ফাইলের নিচে ব্যবহার করতে হয়। আর সাব প্রোগ্রাম সেকশন, যদি আমরা কোনো প্রোগ্রামের কোনো অংশ যদি আমরা একাধিকবার ব্যবহার করা প্রয়োজন হয় বা কোনো ফাংশনকে একাধিকবার ব্যবহার করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সাব প্রোগ্রাম সেকশন আমরা ব্যবহার করতে পারি। তবে এটা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা যে প্রোগ্রামিং করি সেক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয় না। আমরা সাধারণত যে প্রোগ্রামটা করি সি প্রোগ্রামিং, আমি আমার বইয়ে যে সমস্ত প্রোগ্রামিং দেখিয়েছি সেখান থেকে একটা প্রোগ্রাম নিয়ে আমি দেখাতে চাই যে আমরা 6টা ভাগ করলাম, 6টা ভাগের কোনটা কী নাম। যেমন স্ল্যাশ স্টার প্রোগ্রামিং ইউজিং ফর লুপ স্টার স্ল্যাশ, এটা ডকুমেন্টেশন সেকশন। তারপর আমরা ব্যবহার করেছি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ, এটা হচ্ছে লিঙ্ক সেকশন। আমরা এখানে হ্যাশ ডিফাইন পাই 3.14, এটা ডিফিনিশন অ্যান্ড গ্লোবাল ডিক্লারেশন সেকশন। আমরা বলেছি যে আমরা যদি ডিফিনিশন সেকশনে কোনো কনস্ট্যান্টের মানকে চলক আকারে লিখতে চাই, অথবা কোনো ফাংশন এখানে ব্যবহার করতে চাই, যে ফাংশনটি হবে যে কোনো ফাংশনের ক্ষেত্রে সমস্ত প্রোগ্রামে ব্যবহার করা যাবে এই ফাংশনটি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি কোনো চলকের নাম বা চলক ব্যবহার করতে চাই, তাহলে সেটা ব্যবহার করতে হবে এই যে মেইন ফাংশনের উপরে এবং লিঙ্ক সেকশনের নিচে, এই জায়গাটি আমরা ব্যবহার করতে পারবো। তারপর আসি মেইন ফাংশন। মেইন ফাংশনের ভিতরে আমরা বলছি চলক লেখার সময় আমাদের চলকের ডাটা টাইপ উল্লেখ করতে হবে। আমরা বিভিন্ন লুপ ব্যবহার করবো, সেগুলোও থাকবে। স্টার্ট অফ সেকেন্ড ব্র্যাকেট এবং ইন্ড অফ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখতে পারবো, এবং এটি হবে মেইন সেকশন। মূলত এই মেইন সেকশনকে ঘিরেই এটা সি প্রোগ্রামিং সবসময় রান করা হয়, এবং এটি হচ্ছে প্রোগ্রামিংয়ের গুরুত্বপূর্ণ অংশ। এরপর হচ্ছে ডাটা টাইপ। এরপরে আসছে আমরা ডাটা টাইপ, অর্থাৎ আমরা সি প্রোগ্রামে যে কোনো ডাটা ব্যবহার করব, ডেটা, যেমন চলক অথবা কনস্ট্যান্ট। চলকটা কী ধরনের হবে, সে ইন্টিজার হবে না ফ্লোট হবে, কনস্ট্যান্টটা কি ইন্টিজার হবে না ফ্লোট হবে, সেই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা ডাটা টাইপ উল্লেখ করব। ভেরিয়েবল ঘোষণার জন্য ডাটার মান অনুযায়ী উপযুক্ত ডাটা টাইপের প্রয়োজন হয়। সি প্রোগ্রামে ব্যবহৃত ডাটার ধরন অনুযায়ী ডাটা টাইপকে নিম্নোক্ত 4 ভাগে আমরা ভাগ করতে পারি: মৌলিক বা প্রাথমিক বা বিল্ড ইন ডাটা টাইপ, ইউজার ডিফাইন ডাটা টাইপ, ডিরাইভ ডাটা টাইপ এবং এমটি ডাটা টাইপ। এখানে মূলত আমরা বিল্ড ইন ডাটা টাইপ নিয়ে বেশি কথা বলবো, এবং এটাই আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয়। বিল্ড ইন ডাটা টাইপ, এটার ধরন, মেমোরি পরিসর, সংরক্ষণের ভিত্তিতে সি ভাষায় ব্যবহৃত বেসিক বা বিল্ড ইন ডাটা টাইপকে নিম্নোক্ত 4টি মৌলিক ডাটা টাইপে ভাগ করা যায়। এটাই হলো ক্যারেক্টার টাইপ ডাটা, ইন্টিজার টাইপ ডাটা, ফ্লোট টাইপ ডাটা, ডবল টাইপ ডাটা। এখানে আমরা চিত্রের সাহায্যে আমরা ডাটাকে ক্লাসিফিকেশন করেছি। আমরা প্রথমে বলেছি ডেটাকে 4টা ভাগে ভাগ করেছি: ফান্ডামেন্টাল বা প্রাইমারি ডাটা টাইপ, ইউজার ডিফাইন ডাটা টাইপ, ডিরাইভ ডাটা টাইপ এবং এমটি ডাটা টাইপ। আমরা বলেছি যে প্রাইমারি বা ফান্ডামেন্টাল ডাটা টাইপটা আমরা বেশি আলোচনা করব এখানে। এই ফান্ডামেন্টাল প্রাইমারি ডাটাকে আমরা 4টা ভাগে ভাগ করছি: ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট এবং ডবল। এর পরবর্তী যে ভাগগুলো আছে এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমাদের মোটামুটি প্রাইমারি বা ফান্ডামেন্টাল ডাটা টাইপকে আমরা 4টা ভাগে ভাগ করছি: ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট এবং ডবল। হ্যাঁ, ক্যারেক্টার টাইপ ডাটা, যে ডাটার ব্যাপ্তি 0 থেকে 255 পর্যন্ত, অর্থাৎ একটি ডাটার মান যদি 0 থেকে 255-এর মধ্যে হয় তবে ওই ডাটাকে ক্যারেক্টার টাইপ ডাটা বলে। মেমোরিতে ক্যারেক্টার টাইপ ডাটা লেখার জন্য 1 বাইট জায়গা প্রয়োজন হয়। ক্যারেক্টার টাইপ ডাটা ঘোষণার জন্য
কিওয়ার্ড ব্যবহার করা হয়। ইন্টিজার টাইপ ডেটা, দশমিক বিন্দু ছাড়া পূর্ণসংখ্যা নিয়ে কাজ করার জন্য ইন্টিজার টাইপ ডেটা ব্যবহার করা হয়, যেমন 100, 100, 234, 234 ইত্যাদি হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা, কারণ এখানে দশমিক বিন্দু নাই, অর্থাৎ দশমিক বিন্দু ছাড়া পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ইন্টিজার ডেটা ব্যবহার করব। মেমোরিতে ইন্টিজার টাইপ ডেটার জন্য প্রয়োজন হয় 2 বাইট জায়গা। ইন্টিজার টাইপ ডেটা ঘোষণার জন্য ইন্টিজার কিওয়ার্ড ব্যবহার করা হয়, অর্থাৎ যদি আমি ইন্টিজার টাইপ ডেটা লিখতে চাই তাহলে অবশ্যই ইন্টিজার, আমি যদি ABC লিখতে চাই তাহলে ইন্টিজার ABC দিয়ে লিখতে হবে। তার মানে ABC হলো ইন্টিজার টাইপের ডাটা, তার মানে এর দশমিক বিন্দু সহ নিতে পারবে না, এরা শুধু পূর্ণ সংখ্যা হতে পারবে, কোনো ভগ্নাংশ হতে পারবে না, দশমিকের পরের অংশটাও নিতে পারবে না। ফ্লোটিং বা ফ্লোট টাইপ ডেটা, সি প্রোগ্রামে ভগ্নাংশ বা দশমিক চিহ্নযুক্ত কোনো সংখ্যা নিয়ে কাজ করার জন্য ফ্লোটিং টাইপ ডাটা ব্যবহার করা হয়। যেমন আমরা বৃত্তের ক্ষেত্রফল যে নির্ণয় করতে চাই বা অন্য কোনো ক্ষেত্রে যদি আমরা দশমিক পরের অংশ সহ যদি কোনো অঙ্ক বা সংখ্যা বা ডাটা নিতে হয়, সেক্ষেত্রে আমরা ডাটাটিপ উল্লেখ করব ফ্লোট, নতুবা আমার দশমিকের পরের অংশটা আমাদের আসবে না এবং আমাদের গাণিতিক ক্ষেত্রে এরর আসবে। ফ্লোটিং টাইপ ডাটার জন্য লেখার জন্য মেমোরিতে 4 বাইট জায়গা প্রয়োজন হয়। ফ্লোট টাইপ ডাটা ঘোষণার জন্য ফ্লোট কিওয়ার্ড ব্যবহার করা হয়। ডবল টাইপ ডাটা, সি প্রোগ্রামে দশমিক চিহ্নযুক্ত বৃহৎ মানের তথ্যকে সাইন্টিফিক বা এক্সপোনেনশিয়াল আকারে লিখতে ডবল টাইপ ডাটা ব্যবহার করা হয়। যেমন 25.25 গুণন 10⁻⁻25, এটা একটা ডবল টাইপ ডাটা। এখানে সাইন্টিফিক উপায়ে আমরা সংখ্যাটিকে লিখেছি, এটা আমরা জানি। যেমন 125.5 গুণন 10⁻30, এটা একটি কি ডবল টাইপ ডাটা, অর্থাৎ সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে এক্সপোনেনশিয়াল আকারে সাইন্টিফিক উপায়ে আমরা যে সমস্ত সংখ্যা গণনা করি সেগুলো যদি ব্যবহার করতে চাই তাহলে ডবল টাইপ ডাটা সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে আজ এই পর্যন্ত থাক, আশা করি তোমরা বোঝার চেষ্টা করেছো, আমি চেষ্টা করেছি। তোমাদের কোনো সমস্যা থাকলে আমার ইমেইল নাম্বার আমি দিব, আমার সংযোগ করা থাকবে, তোমরা আমার ইমেইলে বা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা সেটা দেখে আমার সঙ্গে যোগাযোগ করবে। কোনো সমস্যা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবা, আমি চেষ্টা করব যত সম্ভব তোমাদের সমস্যার সমাধান করতে। আর আমি আমার সি প্রোগ্রামিংয়ের এই অধ্যায়টা আমি ফার্স্ট টু লাস্ট শেষ করতে চাই, যদি আমি সুযোগ পাই আমি সম্পূর্ণ অধ্যায়টা তোমাদের এইভাবে দিয়ে শেষ করতে চাই। তোমরা ভালো থাকবে, তোমরা বাসায় পড়াশোনা করবে। আশা করি তোমাদের এই ক্লাসটি যদি ভালো লাগে, যদি তোমাদের উপকারে আসে, তাহলে আমার এই চেষ্টা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে।